আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার কাজ দিয়ে। তো বলতে পারেন যে সন্ধ্যায় আমার উপর দেখিয়ে গিয়েছিল বা একটা সন্ধ্যার আত্মকাহিনী, তাই আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বলে রাখি, শুরুতেই লাইকটা দিয়ে দেন, তারপর হয়তো আপনাদের আর মনেই থাকে না, একটা কমেন্টস করে চলে যান। তো আশা করছি শুরুতেই লাইকটা দিয়ে দিয়েছেন। তো আমি দেখতেই পাচ্ছেন কাপড় চোপড় গোছাচ্ছি। তো স্কুলের ড্রেস ছুটির দিন আসলেই তার আগের দিন, মানে যেদিন স্কুল মানে শেষ দিন বা বৃহস্পতিবার দিন, সেদিনই শুরু হয়ে যায় মানে ধোয়া পালার কাজগুলো। তো আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, মেয়ের স্কুলের ড্রেস, তো সেগুলো ভাঁজ করে নিয়েছিলাম। আর একটা চাদর, তো চাদর তো ধোয়াটা এখন অবশ্য খান সাহেবই করে, এখন আর আমাকে করতে হয় না, আমার ওয়াশিং মেশিন তিনি অবশ্য ভারী কাজগুলো এখন তিনিই করে দেন। তো সেগুলো সবই শুকিয়ে গিয়েছিল, তো আমি আস্তে আস্তে সব ভাঁজ করে নিচ্ছি। তো সন্ধ্যায় নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার নাস্তাটাও খেয়ে নিয়েছিলাম। এদিকে মেহমানও আসছে, সেটাও দেখতে পাবেন কে এসেছিল। তো মেহমানও আসছে, তার জন্য আবার ফ্রোজেন পুরি ছিল, ফ্রোজেন সে পুরিগুলো ভেজেছি, তারপরে চিপস ভেজেছি, চা বানিয়েছি, আবার কলা ছিল, কলা। তো সেগুলো শেষ করে আবার চলে আসলাম এইসব কাজে। তো এই কাজগুলো গুছিয়ে রেখে তারপরে হচ্ছে গিয়ে আবারও এশার নামাজ পড়তে হবে, তারপরে যে গিয়ে অন্য কাজ করব। তো কি করব, আর সন্ধ্যাটা যে আমার এমন যাবে সেটা আমি আসলেই কল্পনা করতে পারি না। তার জন্যই লিখেছি একটা সন্ধ্যার আত্মকাহিনী। তো অনেক ঝামেলা হয়েছিল, এই যে এখন ভয়েস দিচ্ছি, আজকে সন্ধ্যাটাও তেমনই ছিল। তো আজকে সন্ধ্যা অবশ্যই একটু ব্যস্ত ছিলাম, পিঠা বানিয়েছিলাম, মজার পিঠা, যদিও পিঠাগুলো দেখতে আমার মতো হয়েছিল কিন্তু খেতে অতুলনীয় হয়েছিল। আমার আপুদের কত সুন্দর সুন্দর পিঠা বানানো দেখি, তবে সেগুলো দেখে দেখে নিজে একটু ট্রাই করেছিলাম মাত্র, কিন্তু তত একটা ভালো হয় না দেখতে, কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো কাপড় চোপড়গুলো গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে অনেকটা টাইমই ব্যয় করেছি। তারপরে আমি আবার একটু হাতের কাজ করি, কাঁথা সেলাই করি। তো কাঁথাটা অনেকক্ষণ পর্যন্ত সেলাই করলাম। সেলাই করার পর ভাবলাম যে রান্নাঘরে চলে যাই, তারপর রান্নাটা শেষ করে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করব। কিন্তু সেটা যে এত কঠিন হবে সেটা আসলেই চিন্তা করতে পারলাম না। তো এই যে তাল জাল করে নিচ্ছি, এই তালটা আমার খালতো বোন দিয়েছিল, তো কাঁচা তাল দিয়েছিল। তো আমি সাথে নারকেল, চিনি, তারপর হচ্ছে গিয়ে পাউডার দুধ দিয়ে লবণ দিয়ে জাল করে নিয়েছিলাম দুপুরবেলায়। তো এখন আর একটু জাল করে নিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায়। আর এই যে তরকারিটা তার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দুপুরবেলা খাওয়ার পর এতটুকু থেকে গিয়েছিল, তো সেটাও আবার একটু জাল করে নিচ্ছি। তো এক ছোলা তাল আর অন্য ছোলা হচ্ছে তরকারিটা গরম করে নিচ্ছি। আর এইদিকে আমার একটা ছোসা আছে, বিড়াল, ছোসা বিড়াল আর কি, আমার ছেলে, সে আবার দেখতেছিল তালটা কেমন লাগলো। আসলে তার জন্যই কিন্তু তালটা আমার খালতো বোন পাঠিয়েছে। তো এদিকে দুইটা হচ্ছে, আর অন্যদিকে কিছু থালা প্লেট হয়ে গেল, সন্ধ্যার এটো থালা প্লেট হয়ে গিয়েছে, সেগুলো আমি আবার একটু ধুয়ে নিচ্ছি। সেগুলো অফ ক্যামেরায় অবশ্যই ধুয়ে নেব, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ধুতে তো সবাই জানে। তো তারপরে আমি কিন্তু আদা ব্লেন্ড করেছিলাম, তো ব্লেন্ড করে মানে অল্প একটু কেবল রেখে দিয়েছিলাম, আর বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দুপুরবেলায় কিন্তু মুরগি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। তো মুরগিটা কি করব সেটা দেখতে পাবেন। তার আগে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজ আগেই কেটে রেখে দিয়েছিলাম দুপুরবেলা, আর এই যে যেটা দিয়ে দিলাম এটা হচ্ছে ঘি। তো ঘিয়ের মধ্যে পোলাওটা রান্না করব। আর আজকে অবশ্যই আমি কড়াইয়ের মধ্যে পোলাওটা রান্না করব। আমার কাছে কেন জানি মনে হয় কড়াইতে পোলাওটা রান্না করলে একটু বেশি ঝরঝরা হয়, তো সেটা আসলে কি ঠিক জানি না, হয়তো বা মানে ওই পাতিলের মধ্যে রান্না করলে বাষ্পটা থেকে যায় বা একটু বেশি সেদ্ধ হয়ে যায় নাকি আমি জানি না। তবে কড়াইয়ের মধ্যে আমার কাছে কেন যেন মনে হয় খিচুড়ি বলেন আর পোলাও বলেন রান্না করলে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো আজকে অবশ্যই আমি একটু পোলাওটা কড়াইয়ের মধ্যে রান্না করে নিচ্ছি। তো ঘিয়ের মধ্যে পেঁয়াজটা ভেজে আমি চালটা দিয়ে দেব, তারপরে চালটাও ভালোভাবে কিন্তু ভেজে নেব।
আর পোলাও যেভাবে রান্না করে সচরাচর আমি কিন্তু সব ধরনের মশলাই দেই পোলাওর মধ্যে, আদা রসুন জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলার পাউডার। তো আমরা অবশ্য আস্তা মশলাটা একটু কমই খাই, যেমন এলাচ দারচিনি এগুলো আস্ত খুব কমই দেওয়া হয়, কারণ এটা দিলে সবাই বিরক্ত বোধ করে, কারণ প্লেটের মধ্যে সেটা পড়ে। তার জন্য অবশ্য আমার তেজপাতাটা খাওয়া হয় না। যখন আমি গরম মশলা পাউডারটা তৈরি করি তার সাথে কিন্তু তেজপাতাটাও দিয়ে দিই, আর এই জন্য আর তেজপাতা দেওয়া হয় না আস্ত। তো মানে এটাকে সবাই একটু বিরক্ত বোধ মনে করে এই আর কি। তো আমি সব ধরনের মশলাও দিয়ে দিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এবার ভালোভাবে ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেতটুকু চাল তার ডাবল তো পানি দিতে হয়, এটা তো সবাই জানেন। তো আমি অবশ্য যেই পট দিয়ে চাল নেই সব সময় সেই পটটা দিয়ে একটা ছোট পাতিল আছে আমার চায়ের, আমি ওটার মধ্যে চায়ের লিকার করি। তো ওই পাতিলের মধ্যে পানিটা মেপে নিয়েছি। তো ডাবল মানে এক পট চালের জন্য তো 2 পট পানি লাগে, তো ওই পাতিলটাতে কিন্তু 2 পট পানি ধরে। তো আমি যেহেতু 1 পট চালের থেকে একটু বেশি নিয়েছি, তো আমি 1 পাতিল পানি দেব, সাথে সামান্য ওই যতটুকু চাল নিয়েছি সেটা আন্দাজ মতো একটু পানি দিয়ে দেব। তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এবার এই যে পানিটা দিয়ে দিলাম, এই যে সেই পাতিল এটাই মেপে নিয়েছি। তাতে সুবিধা হয় কি, যে চাল দিয়ে মানে পট দিয়ে চাল মাপি সেই পটটা আর ভিজলো না, পাতিলটা দিয়েই দিয়ে দেওয়া হয়। তো একটু পাউডার দুধ দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে এটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। আর আমি মুরগি যে নামিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কি করব সেটা বলতেছি। আমি সেটাতে চিকেন ফ্রাই করব। তো খান সাহেব অবশ্য চিকেন 69 খেতে বলেছিল। তো আমি ভাবলাম যে উনি বলছিল পোলাও আর চিকেন 69টা করে নেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে একটু বড় করেই করি, চিকেন ফ্রাইটা করে নিই, তো ফ্রাইড রাইস করব। পরে উনি অবশ্য জানি আমরা হয়তো বা রান্না করলে খাবে একটু হলেও, কিন্তু উনি ফ্রাইড রাইসটা তেমন একটা পছন্দ করেন না, তার জন্য অবশ্য পোলাও রান্না করে নিয়েছি। আর যদিও বাচ্চাদের ফ্রাইড রাইসটা খুব পছন্দ, কিন্তু উনি যেহেতু খাবেন না তার জন্য অবশ্য ফ্রাইড রাইস রান্না করা হলো না, এমনিতেই পোলাওটা রান্না করে নিচ্ছি আর চিকেন ফ্রাই করে নেব। তো আমি আটা, আমি যে রেগুলার রুটি বানিয়ে খাই সে আটা নিয়েছি, আর সাথে চালের গুঁড়া আর হচ্ছে গিয়ে একটু লবণ দিয়ে আমি কিন্তু এক পাশে দেখতে পেয়েছিলেন আমি রেডি করে রেখে দিয়েছিলাম একটা প্লেটে। তারপরে মাংসটা ভালোভাবে আবারও একটু নেড়ে ছেড়ে মানে মাখিয়ে নেব। আর এদিকে পোলাওটা দমে দিয়েই কিন্তু আমি ওই কাজটা করে নেব, তার জন্যে কিন্তু আর ওটা রেডি করি নাই। আর এইদিকে কারেন্ট তো একবার যাচ্ছে একবার আসছে, কি যে একটা অবস্থা। আর ওইদিকে এত গরম পড়তেছিল কি আর বলবো, গরমে মনে হয় যেন মাথা খারাপই হয়ে যাচ্ছিল। আর আমার এগুলো ভাজতে ভাজতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল, যার কারণে মানে আমি আসছি প্রায় 9:30টার দিকে রান্নাঘরে, কিন্তু রান্নাঘর থেকে আমি বের হয়েছি 11:15। এবার বুঝতেই পারতেছেন এইদিকে কারেন্ট ছিল না, আমি যতক্ষণ রান্না করে মানে মুরগিরও ভাজতে ছিলাম ঠিক ওই মুহূর্তে কারেন্টে চলে গিয়েছিল। আর মেহমানও ছিল, আর সবারই আসলে খিদে পেয়ে গিয়েছিল, কারণ সন্ধ্যায় পুরি ভাজলেও সবাই একটু একটু করে খেয়েছিল, তার জন্য কিন্তু খিদেও পেয়ে গিয়েছিল। আর ওইদিকে আমার নামাজ হয় নাই, সেটা নিয়ে তো আমার মাথা এমনিতেই গরম, যে আমার কোনো পেন্ডিং কাজ থাকলে আমার মাথা গরম হয়ে যায়। যথাসময়ে যদি কাজটা না করতে পারি তাহলে সত্যি একদম ভালো লাগে না। এই যে আজকের ভিডিওটা দিচ্ছি আমি খুব লেটে, অন্যান্য দিন মাগরিবের নামাজটা পড়েই কিন্তু ভিডিওতে ভয়েসটা দিয়ে দেই, কিন্তু আজকে ভাবলাম যে রান্নাঘরে কাজটা শেষ করে আসি, সবাই তো অপেক্ষা করতেছে। আর যেহেতু আজকে ছুটির দিন সবাই বাসায়, অন্যান্য দিন তো ছেলে মেয়ে দুজনের একজনের সন্ধ্যায় কিন্তু বাসায় থাকে না, মানে একটু পরে আসে আর কি। ছেলে 7:15টার দিকে বাসায় আসে, মেয়ে তো সেই 9টায় বাসায় আসে। তো তার জন্য প্রতিদিন অবশ্য মানে মাগরিবের পরপরই কিন্তু আমার ভয়েসটা দেওয়া হয়ে যায়, কিন্তু আজকে ওরা বাসায় ছিল, ওদের সন্ধ্যা নাস্তাটা তৈরি করতে গিয়ে আমার একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর তারপরে কিন্তু ভয়েসটা দিচ্ছে, এজন্য দেরি হয়ে গেল। আসলে সময়ের কাজ সময়ে করাই উচিত, সময়ের কাজে সময়ে যদি আমরা না করি তাহলে যত বিপর্যয় দেখা দিয়ে দেয় আর যত ঝামেলার সৃষ্টি হয়। তো যে কোনো কাজই সময়ের সাথে সাথেই করা উচিত। তো এই যে দেখেন কারেন্ট কিন্তু চলে গিয়েছে, তারপরও এই যে চার্জার লাইট দিয়ে দিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আর মুরগিটা আস্তে আস্তে ভাজতেছি, যেহেতু বড় টুকরা তো আস্তে আস্তে ভাজতে হচ্ছে, নয়তো ভিতরে আবার কাঁচা থেকে যাবে, তার জন্য। তো সেগুলো তো এই যে এক এক করে আমি কিছু ময়দা লাগিয়ে নিচ্ছি আর কিছু ভেজে নিচ্ছি, ওইভাবে কিন্তু করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গিয়েছিল। আর আমি ওই যে পানির মধ্যে ডুবিয়ে ওইভাবে কিন্তু করি নাই, কারণ ওইভাবে করতে গেলে আমার কাছে মনে হয় কি মশলাটা মনে হয় যেন লেগে থাকবে না।
আর মশলাটা যেহেতু একটু মানে গ্রেভি টাইপের হয়ে গিয়েছে, তার জন্য ভাবলাম যে এভাবেই দিয়ে দিই। তবে এভাবে খারাপ লাগে না, ভালোই লেগেছিলো খেতে। তো তারপরে কিন্তু যে কারেন্ট ছিল না, এর মধ্যে কিন্তু সবাইকে আবার খাবারটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি ভাবছি যে আমি নামাজ পড়ে নেব। পরে ভাবলাম যে না, সবাই একসাথেই খেয়ে নিই, খাওয়ার পরেই তারপরে আমি নামাজ পড়ে তারপরে একেবারে কাপড় চোপড় চেঞ্জ করে আমি ঘুমোতে চলে যাব। মানে গ্রামের কাপড় চোপড় নিয়ে আর ঘুমানো সম্ভব না। আর আমাদের মেহমান হচ্ছে আমার ছোট ভাই রাজ। ও কিন্তু খুব অসুস্থ ছিল, ওরও জন্ডিস ছিল, মাইন তিতলির সাথে সাথে ওরও জন্ডিস ছিল। তো এখন ও আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তো এই তো আমরা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।